শুরুতে জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয় বরং দেশবিরোধী অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট এক শোষণের হাতিয়ার অভিযোগ মঈন খানের। জানিয়ে দেব যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয় বরং দেশবিরোধী অভিযোগ মির্জা ফখরুলের। আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয় দেশবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট তো লুট করার জন্যই হবে। বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে। তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। পুরো বাজেট মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন, আয়ের যেসব খাত দেখানো হচ্ছে তাতে সাধারণ মানুষের উপর গিয়ে এই বোঝাটা পড়বে। ব্যয় মেটানোর জন্য যা করবে সেটাও সাধারণ মানুষের উপরে গিয়েই পড়বে। অর্থাৎ এই বাজেট হলো বিদেশ থেকে বাংলাদেশের আভ্যন্তরে ব্যাংক থেকে ঋণ নির্ভর, সবটাই গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর। বাজেটের সবচেয়ে খারাপ দিক হলো এখানে কর্মসংস্থান তৈরির মতো কোনো দিক নির্দেশনা নেই। পুরো বাজেট মেগা প্রকল্প ও মেগা চুরি ও দুর্নীতির জন্য করা হয়েছে। তিনি বলেন, মানুষ এই বোঝা আর টানতে পারছে না। এদিকে চরম মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে তা অসহনীয় পর্যায়ে চলে গেছে। কয়েকদিন আগেই পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ এসবের দাম ও জিনিসের দাম বেড়ে গেল। বাজেটের পর আবারও এসবের দাম বাড়াবে। IMF এর সঙ্গে চুক্তির ফলে প্রতি বছর 4 বার করে দাম বাড়বে। মির্জা ফখরুল বলেন, এই যে বাড়তি টাকা আমরা কেন দিচ্ছি? বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে। কুইক রেন্টাল থেকে শুরু করে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা সহ সবই সরকারের পকেট ভারী করেছে। রূপপুর প্লান্ট তো আর এগোচ্ছে না। কোথায় গেল পায়রা বন্দর? কোথায় গেল ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো? সরকারের সমালোচনা করে তিনি বলেন, কোথায় সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন? মানুষ তো আর পারছে না। বহু মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন, কারণ তারা ঢাকা শহরে আর টিকতে পারছে না। আর গ্রামে গিয়েও বিপদে পড়েছে, সেখানে কর্মসংস্থান নেই। বৈধ আয় ও কালো টাকা সাদা করার ক্ষেত্রে করের বিষয়ে মির্জা ফখরুল বলেন, যারা ন্যায়ভাবে আয় করে তাদের উপর তো পুরো চাপ পড়ে, অন্যায়কারীদের কিছুই হয় না। চারদিকে তাকালেই দেখবেন এটা সুশাসনের অভাব এবং সরকারের চরম ব্যর্থতা। প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে। এক কথায় বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এদেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। অন্যান্য দল ও জোটের প্রতিক্রিয়া জানিয়েছেন, জনসমর্থনহীন অবৈধ সরকার জাতীয় বাজেটের ঘোষণার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসকারী এই ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। আরেক বিবৃতিতে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার। জনগণের উপর বাড়তি কর আরোপের একটি বাজেট মাত্র। এই বাজেট দেশ ও দেশের জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। অর্থমন্ত্রীর বাজেটে যেসব পরিসংখ্যান ও নীতিবাক্য উচ্চারণ করেছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রস্তাবিত বাজেট শোষণের হাতিয়ার বলছে মঈন খান। বাজেট প্রক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগের সাজানো এক হাতিয়ার। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, প্রস্তাবিত বাজেট সরকার কর্তৃক জনগণ নিয়ে আরও একটি করুণ ও হৃদয় বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। তিনি বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে। কাজেই এই দেশের 18 কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিধিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই। এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এক কথায় বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এদেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের একটি সাজানো হাতিয়ার। তিনি আরও বলেন, এই কল্পনার ফানুস একদিকে দেশের ক্রমবর্ধমান প্রায়
বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে, অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র। ফলশ্রুতিতে দেশের ভবিষ্যৎ চিন্তার এই বাজেট দেওয়া না দেওয়া কোনো রকমের সম্পর্ক তো নেই, বরং অলিগার্কিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পর আগামী বছরের এই বাজেট সরকারের কর্তৃক জনগণের নিয়ে আরও একটি করুণ হৃদয় বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিসভার নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। এবারে বাজেট আকার 7,97,000 কোটি টাকা। যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বলছে ওবায়দুল কাদের। 6 দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আজ শুক্রবার 7 জুন সকালে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 6 দফা না হলে 69-এর গণ অভ্যুত্থান হতো কিনা সেটিই বড় কথা। এই 6 দফা আমাদের ইতিহাসের বাঁক পরিবর্তন করেছে। 75-এর পর 7 জুন ও 7 মার্চ এসব দিবসকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যারা নিষিদ্ধ করে দেয় তারা 75-এর খুনের সঙ্গে জড়িত। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্যই বঙ্গবন্ধুর সঙ্গে বাংলার জয় এবং 7 মার্চ ও 7 জুন নির্বাসিত হয়ে যায়। তিনি বলেন, 6 দফার বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সাথে 7 জুনের হরতালের বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হয়েছেন। 6 দফা হচ্ছে স্বাধীন আন্দোলনের মাইলফলক। 6 দফার ভিত্তিতে 11 দফার আন্দোলন শুরু করে ছাত্র সমাজ। সেতুমন্ত্রী বলেন, 65-তে পাক ভারত মুক্তিযুদ্ধের পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না, পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। সেই কারণে 6 দফার প্রয়োজন বেশি ছিল। 2024-25 অর্থ বছরের বাজেটের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাজেট নিয়ে আগামীকাল প্রতিক্রিয়া দেব। গতকাল আমি একটি প্রতিক্রিয়া দিয়েছি, বারবার প্রতিক্রিয়া দেওয়া ঠিক নয়। বিরোধী দল যা বলছে আগামীকাল তার জবাব দেব। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে শনিবার দিল্লি যাচ্ছেন। প্রথমে শনিবার শপথ অনুষ্ঠানের কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে রোববার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে যুগান্তরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শুক্রবার দিল্লি যাবেন, কিন্তু বিকেলে দিল্লির একটি সূত্র যুগান্তরকে জানিয়েছেন রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম যুগান্তরকে জানান, নরেন্দ্র মোদীর শপথ পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী ভারত সফরে একদিন পেছোচ্ছে। তিনি দিল্লির উদ্দেশ্যে 8 জন রওনা করবেন, শপথ হবে 9 জন। শেখ হাসিনা দেশে ফিরবেন 10 জন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন। এদিকে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন নেতাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহের সাথে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল এবং ভুটানের সেরিং তোবাগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিদ জগন্নাথ এই শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন।